হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় এমবিএ শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের সাথে কর্পোরেট ফাইন্যান্স সাবজেক্টটি পড়ছিলাম। কর্পোরেট ফাইন্যান্স সাবজেক্টের আমরা 7 নাম্বার অধ্যায় কস্ট অফ ক্যাপিটাল এই অধ্যায়টি পড়েছি এবং আমরা প্রায় অধ্যায়ের শেষের দিকে আছি। লাস্ট ক্লাসে আমরা কর্পোরেট ফিন্যান্স এর লাস্ট যে আমাদের টপিকসটি ছিল WACC ওয়াক। সো আমরা ওয়াক করেছিলাম। আমি আমার ক্লাসটি আমরা ওয়াকের যে সো আমরা যদি কেউ আজকে আমাদের যে টপিকসটি আছে WACC, এই টপিকসটি আমাদের কর্পোরেট ফিন্যান্সের মেইন যে বিষয়টি যে সরি কস্ট অফ ক্যাপিটালের যে কস্ট বের করা। আমরা বলেছি কোম্পানি যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, সেই বিভিন্ন উৎস থেকে যে মূলধন সংগ্রহ করছে প্রতিটা উৎসের জন্য কোম্পানির কিছু ব্যয় বহন করতে হয়। প্রতিটি উৎসের আলাদা আলাদা কস্ট অফ ক্যাপিটাল আছে। যখন আমরা প্রতিটি উৎসের কস্ট অফ ক্যাপিটাল গুলোকে একত্রিত করছি তখন আমরা সেটাকে বলছি WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সো আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটালের যে আলাদা আলাদা বলেছি যে আমরা কিন্তু এর আগে তোমরা যদি অঙ্ক করে থাকো আমরা প্রতিটি উৎসের আলাদা আলাদা কস্ট বের করেছিলাম। যেমন এটা ছিল, একটু শুরু থেকে আরেকবার যাই। সো আমরা জানি যে আমাদের 4টি উৎস আছে। একটি কোম্পানি দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের 4টি উৎস আছে। সেই 4টি উৎস, প্রতিটি উৎসের কিন্তু আমরা আলাদা আলাদা কস্ট অফ ক্যাপিটাল বের করেছি। কস্ট অফ কমন শেয়ার, কস্ট অফ প্রেফার শেয়ার, কস্ট অফ ডিভেঞ্চার, কস্ট অফ রিটেন আর্নিংস। সো আমরা প্রতিটি উৎসে আলাদা ব্যয় বের করার পরেই কিন্তু আমরা আজকে আমাদের যে WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটি বের করতে আমাদেরকে প্রতিটি উৎসের আলাদা আলাদা কস্ট বের করতে হবে। সো আমরা লাস্ট ক্লাসে যেহেতু আলোচনা করেছিলাম যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি, আমরা বলেছি যে এটা বাংলায় বলছে ভার আরোপিত গড় মূলধন ব্যয়। ভার আরোপিত গড় মূলধন ব্যয় হচ্ছে একটি কোম্পানি বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের গড় মূলধন ব্যয়, গড় ব্যয়। সো আমরা কিন্তু এই ব্যাপারে আলোচনা করেছি, খুব ডিটেলস আমি আজকে যাচ্ছি না এখানে। ওয়েট কি? ওয়েট আমরা বলেছি যে প্রতিটি উৎসের যে আমরা মূলধন সংগ্রহ করছি সেটাকে আমরা যদি আমাদের টোটাল উৎস মূলধন দিয়ে ভাগ করি তাহলে আমরা ওয়েট পাবো। এটাও আমরা করেছি আগে। সো এই হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে WACC এর সূত্রটি হচ্ছে WD KD WP KP WRKR WEKE। WD আমরা বলেছি কি, ওয়েট অফ ডি ফর ডেট ক্যাপিটাল, DEBT ডেট ক্যাপিটাল মানে হচ্ছে ঋণ মূলধন। WD মানে হচ্ছে ঋণ মূলধনের ভার। কেডি হচ্ছে কস্ট অফ ডেট ক্যাপিটাল। সো আমরা যদি ঋণ মূলধনের ভারকে যদি তার কস্ট দিয়ে গুণ করি, তারপরে WP KP, WP হচ্ছে ওয়েট অফ প্রেফার্ড শেয়ার আর KP হচ্ছে কস্ট অফ প্রেফার্ড শেয়ার, মানে হচ্ছে প্রেফার্ড শেয়ারের কস্টকে আমরা এখানে ওয়েট দিয়ে গুণ করেছি। তারপরে আমরা পেয়েছি WRKR মানে হচ্ছে ওয়েট অফ রিটেইনড আর্নিংস এবং কস্ট অফ রিটেইন আর্নিংস। সো রিটেইন আর্নিংস বা সংরক্ষিত তহবিলের হার বা ওয়েটকে আমরা এখানে কস্ট দিয়ে গুণ করেছি এবং WEKE মানে হচ্ছে ওয়েট অফ ইকুইটি শেয়ার, ইকুইটি ক্যাপিটাল এন্ড কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল বা সাধারণ শেয়ারের মাধ্যমে আমরা যে মূলধন সংগ্রহ করি সেটা হচ্ছে আমাদের ইকুইটি ক্যাপিটাল। সো এই ইকুইটি ক্যাপিটালের যে ওয়েট আছে, এই ক্যাপিটালের ওয়েটকে আমরা ক্যাপিটালের কস্ট দিয়ে গুণ করেছি। ইকুইটি ক্যাপিটালের কস্টকে ইকুইটি ক্যাপিটালের ওয়েট দিয়ে গুণ করেছে। সেই সবগুলো 4টা গুণফলকে আমরা যখন যোগ করব তখনই আমরা আমাদের WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। সো আমরা লাস্ট ডেতে এই অঙ্কটি শেষ করতে পারিনি। এখানে আমরা বলেছি নীলিমা কোম্পানি was recently formed to produce a new product.
It has the following capital structure. So এটি হচ্ছে নীলিমা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি 12% ডিবেঞ্চার। 12% ডিবেঞ্চারে তাদের ক্যাপিটাল হচ্ছে 12 লক্ষ। তার মানে নীলিমা কোম্পানি 12 লক্ষ মূলধন সংগ্রহ করেছে কিভাবে? 12% হারে ডিবেঞ্চার বা ঋণপত্র ইস্যু করেছে। তার মানে এই নীলিমা কোম্পানির ঋণ মূলধন কোনটি? ঋণ মূলধন হচ্ছে এই ডিবেঞ্চার মানে ঋণপত্র ইস্যুর মাধ্যমে 12 লক্ষ টাকা সংগ্রহ করেছে। সো এই 12 লক্ষ টাকা হচ্ছে তার ঋণ মূলধন। ঠিক আছে? সো খুব স্বাভাবিকভাবে 12% হারে ডিবেঞ্চার তার মানে হচ্ছে ঋণপত্রে সে 12% হারে সুদ দিবে। ঠিক আছে? সো ইন্টারেস্ট কিন্তু এখানে 12%। 10% প্রেফার্ড স্টক। 10% প্রেফার্ড স্টক টাকা হচ্ছে 4 লক্ষ। সো নীলিমা কোম্পানি 4 লক্ষ টাকা সংগ্রহ করেছে প্রেফার্ড স্টক ইস্যু করে, অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, এবং 10% হারে ইস্যু করেছে। তার মানে হচ্ছে সে 10% হারে কি দিবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিবে। ঠিক আছে? সো 10 তারপরে আমরা দেখতে পাচ্ছি কমন স্টক হচ্ছে মানে সাধারণ শেয়ার ইস্যু করেছে কত লক্ষ টাকার? 16 লক্ষ টাকার। তাহলে নীলিমা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে টোটাল ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 32 lakhs, মানে হচ্ছে 32 লক্ষ টাকা সে ক্যাপিটাল সংগ্রহ করেছে। তার মধ্যে 12 লক্ষ টাকার ক্যাপিটাল সংগ্রহ করেছে ঋণপত্র ইস্যু করার মাধ্যমে, 4 লক্ষ টাকার ক্যাপিটাল সংগ্রহ করেছে সে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে, এবং বাকি 16 লক্ষ টাকার ক্যাপিটাল সংগ্রহ করেছে সে কমন স্টক ইস্যুর মাধ্যমে। সেখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখেছি। দ্য কমন স্টক সেল ফর টাকা 50 is expected to pay it. কমন স্টক সেল ফর টাকা 50। সো কমন স্টক হচ্ছে 50 টাকা, expected to pay at টাকা 4 as dividend this year. এই বছর আশা করা হচ্ছে 4 টাকা করে ডিভিডেন্ড দেয়া হবে, which will grow at 10%। তার মানে এই যে 4 টাকা করে ডিভিডেন্ড দেয়া হয় এটা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। সো আমরা আমাদের অঙ্কে জানি যারা আগে করেছি, আমাদের এই যে যখন ডিভিডেন্ড যেই হারে বৃদ্ধি পায় তাকে আমরা কিন্তু গ্রোথ রেট বলি। গ্রোথ রেট, CROWTH। গ্রোথ রেট মানে হচ্ছে যে হারে লভ্যাংশটা বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা আমাদের অঙ্কে জি দিয়ে ফর্মুলাতে আমরা জি দিয়ে পাবো, জি। So the company has a marginal tax rate of 50%. কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 50%। আমরা জানি যে ট্যাক্স রেটটাকে কিসের সাথে সমন্বয় করতে হয় সবসময়? ট্যাক্স রেটকে সবসময় ঋণের সাথে সমন্বয় করতে হয়। এগুলো আমরা আগে করেছি। আমরা সবসময় প্রথমে যখন ঋণপত্রের কস্ট বের করেছিলাম তখন আমরা এই কথা আলোচনা করেছি। ডিটারমাইন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সো নীলিমা কোম্পানির কিন্তু আমরা জানি একটা কোম্পানি 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, কিন্তু নীলিমা কোম্পানি মূলধন সংগ্রহ করেছে 3টি উৎস থেকে। সামরি আমরা এই 3টি উৎস ফলো করে তার কস্ট অফ ক্যাপিটাল বের করব। সো প্রথমে যেহেতু ঋণ, ডেট ক্যাপিটাল কত? 12 lakhs, 12 lakh ডেট ক্যাপিটাল। সো আমরা প্রথমে কস্ট অফ ডেট বের করেছি। কস্ট অফ ডেট এর সূত্রটা কি? কেডি। যেহেতু আমরা বলেছি প্রতিটার আলাদা আলাদা সূত্র এবং প্রতিটি এগুলো মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। সূত্র মুখস্থ না করলে আসলে অঙ্ক আমরা বুঝবো না, করতেও পারবো না। সো কেডি হচ্ছে আমার ঋণের সাথে কিসের সম্পর্ক? সুদের সম্পর্ক। সো আমাদের সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে উপরে আই যাচ্ছে, যেহেতু কে ডি মানে হচ্ছে ঋণ, ডি মানে ডেট ক্যাপিটাল, DEBT। এই ডেট মানে হচ্ছে ঋণ। সো ডেট ক্যাপিটাল এর ডি, ঋণ মূলধনের কস্ট বের করছি, উপরে দিচ্ছি আই, নিচে হচ্ছে পি 1 মাইনাস টি। আমরা বলেছি ঋণ মূলধনকে সবসময় ট্যাক্স দিয়ে সমন্বয় করতে হয়। যেহেতু আমাকে বলেছে 50% ট্যাক্স রেট, সো আমাকে এখানে 12% হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। সো 100 টাকায় আমার 12 টাকা। আমার যদি প্রাইস হয় 100 টাকা তাহলে আমার আম, আহ, ক্যা- আহ, সুদ হবে 12 টাকা। সো আমি এখানে 12 উপরে নিচে 100 আর 1 মাইনাস টি, টি মানে হচ্ছে ট্যাক্স রেট 50% ছিল, সো সেটাকে পয়েন্টে আনা হয়েছে 0.15। সো আমরা কস্ট অফ ডেট ক্যাপিটাল পেয়েছি 4%।
আচ্ছা, সো আমরা বলছিলাম যে আমার কস্ট অফ ডেট হচ্ছে কত পার্সেন্ট? 6%। সো আমি এরপরে আমার কস্ট অফ প্রেফার্ড স্টকের কথা এখানে তেমন কিছু আমাদের এক্সট্রা ভাবে উল্লেখ করা নাই, সো আমাদেরকে নতুন ভাবে আর প্রেফার্ড স্টকের কস্ট বের করতে হচ্ছে না। যেহেতু 10% হারে প্রেফার্ড স্টকে ডিভিডেন্ড দেওয়া হয়, সো এখানে 10% হারের এই ডিভিডেন্ড, এই 10%ই হচ্ছে কি আমার কেপি, কস্ট অফ প্রেফার্ড স্টক হচ্ছে আমার এখানে 10%। যদি প্রেফার্ড স্টকের কথা নিচে আর কিছু উল্লেখ থাকতো তখন আমরা সেই ইনফরমেশনটাকে আমাদের এই 10%-এর সাথে সমন্বয় করা হতো, কিন্তু যেহেতু এখানে কোনো ইনফরমেশন আমাদের এই অঙ্কটাতে দেয়া নেই, সো আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে 10% আছে, এই 10%ই হচ্ছে আমার কেপি, কস্ট অফ প্রেফার্ড স্টক, কেপি ইকুয়ালস টু 10%। তারপরে আমাদের যাচ্ছি কমন স্টক ক্যাপিটাল হচ্ছে 16 লক্ষ টাকা। সো 16 লক্ষ টাকার সম্পর্কে কমন স্টকে কিছু ইনফরমেশন এখানে বলেছে। কমন স্টক সেল ফর টাকা 50, এটা বিক্রি করা হয় 50 টাকায়। ইজ এক্সপেক্টেড টু পে এ টাকা 4 অ্যাজ ডিভিডেন্ড, প্রত্যাশা করা হচ্ছে 4 টাকা ডিভিডেন্ড দেয়া হবে। সো স্বাভাবিকভাবে যদি বলা হয় যে 4 টাকা করে ডিভিডেন্ড দেয়া হয়, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে D0, মানে হচ্ছে বর্তমান লভ্যাংশ হচ্ছে D0, বর্তমান লভ্যাংশটাকে D0 বলে। আমরা অঙ্কে অনেক সময় দেখি D0, D1, আর প্রত্যাশিত লভ্যাংশটাকে D1 বলে যখন আমরা প্রত্যাশা করছি। সো আমার এখানে কিন্তু প্রত্যাশিত লভ্যাংশ মানে D1 হচ্ছে 4 টাকা। এক্সপেক্টেড টু পে এই কথাটা বলা আছে এখানে, ইজ এক্সপেক্টেড টু পে বলা, এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশা করা হচ্ছে যে 4 টাকা করে প্রদান করা হবে। সো এখানে D1 হচ্ছে আমার 4 টাকা, এবং which will grow at 10%, তার মানে হচ্ছে 10% হারে বৃদ্ধি পাবে। আমরা আমাদের অঙ্কে জি বা গ্রোথ রেট হচ্ছে 10%। ঠিক আছে, সেখানে আমরা দেখি কস্ট অফ কমন শেয়ার কে ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা অনেক মানে আমাদেরকে এই সূত্রগুলো অবশ্যই আগে মুখস্থ করে রাখতে হবে। আমরা যখন আলাদা আলাদা ভাবে কস্ট অফ কমন স্টক করেছিলাম তখনই আমরা এই সূত্রগুলো আলোচনা করেছিলাম। সো কে ইকুয়ালস টু উপরে D1, নিচে P0 প্লাস জি। সো D1 মানে হচ্ছে যে পরিমাণ ডিভিডেন্ড প্রত্যাশা করা হচ্ছে, 4 টাকা ডিভিডেন্ড প্রত্যাশা করা হচ্ছে। P0 মানে হচ্ছে প্রাইস, সো আমার প্রাইস হচ্ছে 50 টাকা, প্লাস গ্রোথ রেট হচ্ছে জি 10%, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। সো গ্রোথ রেট হচ্ছে 10%, সো প্লাস 10%। আমরা যদি ক্যালকুলেশন করি আমার আসবে কস্ট অফ কমন শেয়ার হচ্ছে আমার 18%। সো আমরা এখানে যখন সূত্রটা আরেকবার দেখছি, আমাদের যেহেতু এখানে তিনটা ইনফরমেশন আছে, WD KD, তারপরে প্রেফার শেয়ারের জন্য আমরা WP KP, আর ইকুইটি ক্যাপিটালের জন্য WE KE। ইকুইটি ক্যাপিটাল মানে কমন স্টকের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করেছে, সো সেটা হচ্ছে WE KE। সো আমার এখানে আমরা KD, KP এবং KE এই তিনটি বের করেছি। এখন আমাদেরকে বের করতে হবে এই WD, WP আর WE। সো WD আমরা কিভাবে বের করব? WD হচ্ছে আমার মোট মূলধন ছিল কত, ডি মানে হচ্ছে ডিভেঞ্চার, পি মানে হচ্ছে প্রেফার্ড স্টক, ই মানে হচ্ছে কি কমন ইকুইটি। সো আমার টোটাল মূলধন কত ছিল? টোটাল মূলধন এখানে আমাকে আমার ঋণের মাধ্যমে নিয়েছি 12 লক্ষ, প্রেফার্ড স্টকের মাধ্যমে নিয়েছি 4 লক্ষ, আর কমন স্টকের মাধ্যমে নিয়েছি 16 লক্ষ। মোট মূলধন হচ্ছে আমার 32 লক্ষ। সো আমরা যদি এই 32 লক্ষ, নিচে প্রতিটির 32 লক্ষ মানে মোট মূলধন, আর উপরে হচ্ছে যেই উৎস থেকে মূলধন নিয়েছি সেই উৎস, যেমন ডি মানে হচ্ছে ডিভেঞ্চার বা ডেট ক্যাপিটাল, ডিভেঞ্চারের মাধ্যমে আমরা নিয়েছি 12 লক্ষ টাকা। সো উপরে 12 লক্ষ টাকাকে আমরা নিচে মোট মূলধন 32 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে আমরা ডি পাবো 37.5%। এটা কি স্বাভাবিকভাবেই আমাদের 100% মানে যেহেতু পার্সেন্টে আনার জন্য আমাদেরকে যেই রেজাল্টটা পাবো সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। প্রতিটি আমাদের WDT কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। ওকে,
সো আমরা এখানে তারপরে দেখতে পাচ্ছি ডব্লিউপি হচ্ছে প্রেফার্ড স্টকের। সো আমরা দেখেছি যে প্রেফার্ড স্টকের মূলধন কত ছিল, 4 লক্ষ টাকা। সো 4 লক্ষ টাকাকে আমরা 32 লক্ষ টাকা দিয়ে ভাগ করব। তারপরে যদি ডব্লিউই বের করতে চাই, কমন স্টকে কিন্তু সি আমরা লিখি না, ডব্লিউই কমন স্টক ক্যাপিটালকে আমরা ইকুইটি ক্যাপিটাল বলি। সো আমরা লিখি ব্যবহার করি কি ডব্লিউই। সো ডব্লিউই এখানে কত, উপরে 16 লক্ষ টাকা, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, মোট মূলধন 32 লক্ষ টাকা দিয়ে। সো মোট মূলধন 16 লক্ষকে 32 লক্ষ টাকা দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 50%। এখানে 4 লক্ষকে 32 লক্ষ দিয়ে ভাগ করা হয়েছে। সো আমরা বোধহয় ওয়েট বের করাটা বুঝেছি। সো আমরা যখন এই প্রত্যেকটি ওয়েটকে তার কস্ট অফ ক্যাপিটাল, যেটার ওয়েট সেটার কস্ট অফ ক্যাপিটাল, যেমন ডেট ক্যাপিটালের কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েট এখানে গুণ করা হয়েছে, প্রতিটার কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েট গুণ করে আমরা রেজাল্ট পেয়েছি 12.50%। সো এই হচ্ছে আমাদের WACC বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা আরেকটি ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি, আরেকটি নতুন একটি প্রবলেম, সেটি হচ্ছে কিছু ইনফরমেশন ছিল, ইনফরমেশন গুলো আমি এখানে বোধহয় দেইনি। ঠিক আছে, আমরা একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই ক্যাপিটাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি শেয়ার, কোম্পানি ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে কমন স্টক মানে সাধারণ শেয়ার বিক্রি করেছে কত, 4 লক্ষ টাকার। রিটেইনড আর্নিংস মানে কি, সংরক্ষিত তহবিল। একটু আগে আমরা যে অঙ্কটা দেখলাম সেখানে আমার রিটেইন আর্নিংস ছিল না, এখানে রিটেইন আর্নিংস আছে। তো রিটেইন আর্নিংস বা সংরক্ষিত তহবিল 2 লক্ষ টাকা, 10% ডিভেঞ্চার 3 লক্ষ টাকা, মানে 10% হারে ঋণপত্র ইস্যু করেছে। কত ঋণপত্র ইস্যু করে কত লক্ষ টাকা সংগ্রহ করেছে, 3 লক্ষ টাকা। 9% প্রেফার্ড স্টক সেল করে কোম্পানি সংগ্রহ করেছে 1 লক্ষ টাকা। তার মানে এই 9% হচ্ছে কি প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড। এই কোম্পানি 9% হারে ডিভিডেন্ড দিবে প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে। এই কোম্পানি 10% হারে সুদ দিবে ঋণপত্র হোল্ডারদেরকে। সো এখানে আমি ওয়েটটা একটু বের করে নিয়েছি। সো আমরা একটু আগে যেভাবে করলাম সেভাবে করে আমরা ওয়েটটা বের করে নিব। যেমন ইকুইটি শেয়ার মানে হচ্ছে ডব্লিউ কি, ডব্লিউই। সো ডব্লিউই হবে আমাদের কত, 0.4। কিভাবে বের করেছি, আমরা যদি আমাদের টোটাল মূলধন এখানে বের করি, টোটাল ক্যাপিটাল হচ্ছে আমার 10 লক্ষ। সো আমি যদি 4 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করি আমার 0.4 আসবে। আমি যদি 2 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করি 0.2 আসবে। আমি যদি 3 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করি 0.3, এবং ডব্লিউপি হবে আমার কত, 1 লক্ষ ডিভাইডেড বাই 10 লক্ষ, 0.1। সো এই হচ্ছে আমাদের ওয়েটটা আমরা বের করে নিয়েছি। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন ইকুইটি শেয়ার ইজ সেলিং টাকা 130 পার শেয়ার। ইকুইটি শেয়ার সাধারণ শেয়ার কত টাকায় বিক্রি হচ্ছে, 130 টাকা। সো এটার প্রাইস হচ্ছে 130 টাকা। ফ্লোটেশন কস্ট টাকা 5 পার শেয়ার। ফ্লোটেশন কস্ট আমরা জানি উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয় হচ্ছে একটা শেয়ার বা ঋণপত্র বিক্রির সময় যে খরচ বহন করতে হয় কোম্পানিকে, তাকে ফ্লোটেশন কস্ট বলে। ঠিক আছে, সো ফ্লোটেশন কস্ট বলে। আমাদের অঙ্কে অনেক জায়গায় আমরা এফ দিয়ে যখন দেখবো তখন সেটা হচ্ছে আমার ফ্লোটেশন কস্ট মানে উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয় হচ্ছে কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয়জনিত যে খরচ আছে তাকে আমরা ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয় বলছি। সো লাস্ট ইয়ার ডিভিডেন্ড টাকা 10 পার শেয়ার। স্যার গত বছর আমার ডিভিডেন্ড ছিল 10 টাকা। এক্সপেক্টেড গ্রোথ রেট হচ্ছে 5%। সো গত বছর যদি আমার 10 টাকা হয়, এই বছর আমার স্বাভাবিকভাবে 5%, যেহেতু গ্রোথ রেট 5%, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। সো আমার গত বছর 10 টাকা ছিল, এবছর সেটি 5% বেড়ে যেটা হবে সেটাই হবে আমার এবছরের ডিভিডেন্ড। সো আমাদেরকে এখানে ডিভিডেন্ডটা বের করে নিতে হবে যে D1, এটা হচ্ছে D0। D0 হচ্ছে আমার 10 টাকা। সো D1টা আমাকে বের করে নিতে হবে গ্রোথ রেটের মাধ্যমে। সো আমরা আগে এইটা করি। যেমন এখানে আমরা যেটা বললাম, এই যে একটু আগে যেটা বললাম যে লাস্ট ইয়ারের হচ্ছে 10 টাকা ছিল আমার ডিভিডেন্ড, আর এটা বৃদ্ধির হার হচ্ছে 5%। সো আমরা কি করেছি, আমাকে বর্তমান এই বছরের যে লভ্যাংশ D1 এটা বের করতে হলে কি এই সূত্রটাতে যেতে হবে, D0 into 1 plus G। So D0 মানে হচ্ছে
বর্তমান বা লাস্ট ইয়ারের যে লভ্যাংশ আছে সেটি হচ্ছে 10 টাকা, আর 1 প্লাস জি হচ্ছে 5% যেহেতু 0.05, সো আমার D1 লভ্যাংশ আসতেছে কত, আমার আসবে হচ্ছে 10.5 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি জি হচ্ছে 5%, বা এটাকে আমরা যখন পয়েন্টে নিয়ে আসবো 0.05, P0 মানে হচ্ছে প্রাইস হচ্ছে 130 এবং ফ্লোটেশন কস্ট হচ্ছে 5 টাকা। সো আমরা যখন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করছি, এই সূত্রটি উপরে D1 নিচে P0 মাইনাস F প্লাস জি। সো যদি আমার অঙ্কে এফ থাকে তাহলে আমরা আমাদের যে মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, সেখান থেকে আমাকে ফ্লোটেশন কস্ট বাদ দিতে হবে, যেহেতু খরচটা আমাকে মূল্য থেকে বাদ দিয়ে দেখাতে হবে। আর অঙ্কে যদি আমার ফ্লোটেশন কস্ট না থাকে তাহলে আমরা এখানে শুধু D1 ডিভাইডেড বাই P0 প্লাস জি লিখবো। এর আগের অঙ্কে আমাদের ফ্লোটেশন কস্ট ছিল না, আমরা এখানে উল্লেখ করিনি, এই অঙ্কে আছে। সো D1 আমরা বের করেছি 10.5, 10.5%। P0 আমরা জানি 130 মাইনাস ফ্লোটেশন কস্ট 5 প্লাস গ্রোথ রেট হচ্ছে 0.05। আমরা এখানে পার্সেন্টেজে আছে, অঙ্কের খাতিরে আমাদেরকে এগুলো কি করতে হবে, পয়েন্টে নিয়ে আসতে হবে। সো এই ইনফরমেশন থেকে আমরা, এই ইনফরমেশন হচ্ছে ইকুইটি ক্যাপিটালের ইনফরমেশন, এখান থেকে আমরা কি বের করলাম, কস্ট অফ ইকুইটি আমার কত, কস্ট অফ ইকুইটি হচ্ছে আমার 0.135, এটাকে পার্সেন্টে আনলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। সো আমাদের এখানে আমরা পয়েন্টে রেখেছি। তারপরে ইনফরমেশনটা যেটা আছে, ডিভেঞ্চার ইজ কারেন্টলি সেলিং টাকা 120, তার মানে হচ্ছে ঋণপত্র কত টাকায় বিক্রি হচ্ছে, 120 টাকায়। ফেস ভ্যালু অফ দ্য ডিভেঞ্চার হচ্ছে 100 টাকা, তার মানে বিক্রি হচ্ছে সেলস ভ্যালু 120 আর ফেস ভ্যালু কত, 100, 100। সো আমরা তো সবসময় জানি, তোমরা মাস্টার্স এর স্টুডেন্ট, তো তোমরা এই ব্যাপারগুলো অবশ্যই তোমাদের ধারণা আছে। সো আমার ডিভেঞ্চারের সেলস ভ্যালু হচ্ছে 120, ফেস ভ্যালু হচ্ছে 100, ট্যাক্স রেট হচ্ছে 50%। সো ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কিন্তু আমার এখানে দেয়া আছে 10% ইন্টারেস্ট, ঠিক আছে, 10% ডিভেঞ্চার, তার মানে হচ্ছে 10% ইন্টারেস্ট। সো আমার ইন্টারেস্টটা আমরা জানি সবসময় কিসের উপর বের করতে হয়, 10% যদি ইন্টারেস্ট বলে, আমাকে ইন্টারেস্ট বের করতে হবে। এখানে দুইটা প্রাইস দেয়া আছে, একটা হচ্ছে সেলিং প্রাইস, একটা হচ্ছে ফেস ভ্যালু, একটা হচ্ছে সেলস ভ্যালু, একটা হচ্ছে ফেস ভ্যালু। আমাকে সবসময় এই যে 10% ইন্টারেস্ট কিসের উপর বের করব, সবসময় আমাকে ফেস ভ্যালুর উপরে ইন্টারেস্ট বের করতে হবে। সো আমাদের কেডির সূত্রটা হচ্ছে এটা, কেডির সূত্র হচ্ছে উপরে আই মানে ইন্টারেস্ট, নিচে সেলস ভ্যালু, 1 মাইনাস টি। আমরা জানি ঋণপত্রে সবসময় সাথে সবসময় ট্যাক্স রেট সমন্বয় করতে হয়। সো আমার ট্যাক্স রেট এখানে দেয়া আছে। সো আমরা এখানে ইন্টারেস্ট বের করে নিয়েছি, ফেস ভ্যালুর সাথে 10% গুণ করেছি, ফেস ভ্যালু আমার 100 টাকা। সো 10% গুণ করে আমরা পেয়েছি 10 টাকা। সো উপরে যাচ্ছে আই এর জায়গায় 10 টাকা, নিচে যাচ্ছে আমার, এখানে আমরা সবসময় মনে রাখবো কখনোই আমরা কিন্তু পার্সেন্টেজ বা পয়েন্ট আনবো না, এখানে আমাকে প্রথমে আইটা বের করে নিতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে গুণ করে আমাকে আইটা টাকায় কনভার্ট করে বের করতে হবে। এখানে আমরা বের করেছি 10 টাকা, নিচে আমার সেলস ভ্যালু কত ছিল, এই যে এখানে ছিল 120 টাকা। সো আমার এখানে সেলস ভ্যালু হচ্ছে 120 টাকা। যদি আমার অঙ্কের এই জায়গাটাতে ফ্লোটেশন কস্ট বলা হতো তাহলে আমরা সেলস ভ্যালু থেকে এফ ফ্লোটেশন কস্ট বাদ দিতাম, যেহেতু আমার এখানে বলা নেই, সো আমার এখানে ডিরেক্ট সেলস ভ্যালু বসছে। আর ট্যাক্সটাকে আমাদের ঋণের সাথে সমন্বয় করতে হয়, 1 মাইনাস টি। সো আমার এখানে ট্যাক্স রেট কত বলেছে, 50%। সো 1 মাইনাস টি হচ্ছে 0.5, 50% কে আমরা পয়েন্টে নিয়ে এসেছি, 50% কে পয়েন্টে নিয়ে এসেছি। সো আমার কে ডি বের হচ্ছে 0.0416। ওকে, ওকে। সো আমার এখানে একটা জিনিস মিস হয়েছে, কে আর মিস হয়েছে। কে আর আমরা জানি কস্ট অফ ইকুইটি, আমরা এটা অনেকবার আগেও আলোচনা করেছি। একটা জিনিসটা খেয়াল করি আমরা যে সংরক্ষিত তহবিল কি, সংরক্ষিত তহবিল হচ্ছে আমরা যখন একটা কোম্পানি যখন
সুদ, ঋণের সুদ প্রদান করে দেয়। কোম্পানি যে মুনাফা আছে, কোম্পানি মুনাফা থেকে ঋণের সুদ প্রদান করে প্রথমে। তারপরে আহ, অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড প্রদান করে। তারপরে যে পরিমাণ মুনাফা কোম্পানির কাছে থাকে সেটা কোম্পানির শেয়ার হোল্ডার, ইকুইটি ক্যাপিটাল হোল্ডার যারা আছে, ইকুইটি শেয়ার হোল্ডার যারা আছে, শেয়ার হোল্ডারদের প্রাপ্য, কমন শেয়ার হোল্ডারদের প্রাপ্য। কিন্তু কোম্পানি কমন শেয়ার হোল্ডারকে পুরো টাকা না দিয়ে কি করে, রিটেন আর্নিংস যে তহবিল আছে, সংরক্ষিত তহবিলে জমা রাখে। সো খুব স্বাভাবিকভাবে আমরা যখন কে আর বের করব, সো কে আর যখন কস্ট অফ রিটেন আর্নিংস যখন বের করব, তখন ইকুইটি ক্যাপিটালের মানে কমন শেয়ারের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর মাধ্যমে সেই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করব। যদি আমার এখানে শুধু পার্সোনাল ট্যাক্স রেট থাকে, তখন আমাকে পার্সোনাল, এই কথাগুলো যেহেতু আমরা আগে আলোচনা করেছি, যারা একটু আগের ক্লাসগুলো এগুলো যদি দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার চেয়ে বেশি ক্লিয়ার হবে আমি ইন্টারমিডিয়েটের জন্য একটা কস্ট অফ ক্যাপিটালের যে ক্লাসগুলো নিয়েছি, সেখানে আমি খুব আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলেছি। সো তোমরা যদি কেউ আরেকটু ক্লিয়ার হতে চাও, সেই সূত্রগুলো দেখতে চাও, তাহলে আমার আগের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে নাও। আর ইন্টারের যে কস্ট অফ ক্যাপিটাল আছে সেখানে যেহেতু ওদের বেসিক ছিল সেটা, সো সেখানে আরেকটু ডিটেলস আলোচনা করা আছে। সো আমরা এখানে কে আর বা কস্ট অফ রিটেন আর্নিংস এ আমরা কিন্তু কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের সেম ইনফরমেশন গুলো এখানে বসানো হয়েছে, শুধু এখানে ফ্লোটেশন কস্টটা কি করা হয়েছে, মাইনাস করা হয়নি। সো ইকুইটি ক্যাপিটালে যেহেতু এটা কি করা হচ্ছে, এটা বিক্রয় করা হচ্ছে না, এটা হচ্ছে কি টাকাটা জমা রাখা হয়েছে। ইকুইটি ক্যাপিটাল যেমন শেয়ারটা ইস্যু করা হয়েছিল, আর এখানে জমা রাখা হয়েছে। সো বিক্রয় যেহেতু জমা রাখা হয়েছে, সো এখানে বিক্রয় জনিত কোনো খরচ এখানে বহন করতে হচ্ছে না। আর যখন আমরা ইকুইটি ক্যাপিটালে কমন শেয়ার বিক্রি করা হয়েছিল, বিক্রয় করার সময় খরচ ছিল, সেই খরচটা আমাকে বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়েছে। আর এখানে কি করা হচ্ছে, বিক্রয় জনিত কোনো খরচ রিটেন আর্নিংস এ নাই। সো রিটেন আর্নিংস এ সাধারণত পার্সোনাল ট্যাক্স রেট থাকলে সেটাকে সমন্বয় করা হয়। আমাদের এই অঙ্কে পার্সোনাল কোনো ট্যাক্স রেট দেয়া নেই, যেটা দেয়া আছে সেটা কর্পোরেট ট্যাক্স রেট দেয়া আছে, সেটাকে আমাদেরকে এখানে সমন্বয় করতে হয়েছে। সো আমরা এখানে কে আর বের করেছি ডিরেক্ট। আমার যে কস্ট অফ ইকুইটি যেটা ছিল সেই ইনফরমেশন গুলো চেঞ্জ হয়েছে, শুধু এখানে এফটা বাদ গেছে। সো কে আর আমার বের হয়েছে 13.07%। এখানে প্রেফার্ড স্টক ইজ সেলিং এট টাকা 130। প্রেফার্ড স্টক বিক্রি হচ্ছে 130 টাকায়, ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। সো দুইটা ইনফরমেশন পেয়েছি, ফেস ভ্যালু 100 টাকা, সেলস ভ্যালু 130 টাকা। আরেকটা ইনফরমেশন আমাদের আছে, সেটা হচ্ছে এখানে 9% প্রেফার্ড স্টক, সো আমার ডিভিডেন্ড রেট হচ্ছে 9%। সো আমি প্রেফার্ড স্টকের তিনটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে ডিভিডেন্ড 9%, একটা হচ্ছে সেলিং প্রাইস, সেলস ভ্যালু হচ্ছে আমার 130, ফেস ভ্যালু হচ্ছে আমার কত, 100 টাকা। সো আমাকে যখন 9% ডিভিডেন্ড বের করতে হবে, এই দুইটা রেটের মধ্যে আমাকে অবশ্যই ফেস ভ্যালুর উপরে 9% বের করতে হবে। সো আমরা এখানে ফেস ভ্যালুর উপরে 9% ডিপি বের করেছি, ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই সেলস ভ্যালু। সো আমাদের একটা জিনিস দেখবো, যে আমরা জানি প্রেফার্ড শেয়ার দুই ধরনের, একটা হচ্ছে রিডিমেবল আর একটা হচ্ছে ইরিডিমেবল, পারপেচুয়াল। একটার মধ্যে মেয়াদ দেয়া থাকে, একটার মধ্যে মেয়াদ দেয়া থাকে না। আমাদের এই মুহূর্তে আমাদের এইটা হচ্ছে কি কোনো মেয়াদ দেয়া নাই। সো আমার এই প্রেফার্ড স্টকটি হচ্ছে কি পারপেচুয়াল। সো যখনই আমাদের পারপেচুয়াল প্রেফার্ড স্টক হবে, তখন আমাদের এই সূত্রটি বসবে, ঠিক আছে। এবং এখানে কোনো ফ্লোটেশন কস্টের কথা উল্লেখ করেনি, সো ছোটভাবে সূত্রটি বসেছে। যদি ফ্লোটেশন কস্ট থাকতো তাহলে আমার সেলস ভ্যালু থেকে সেটি বাদ যেত। সো আমার সেলস ভ্যালু 130 টাকা, আর আমার ডিভিডেন্ড আমরা বের করে নিয়েছি কিসের উপরে, ফেস ভ্যালু 100 টাকার উপরে 9% 9 টাকা। সো 9 ডিভাইডেড বাই 130 ইকুয়ালস টু 0.069। সো আমরা এখানে ওয়াকে এসেছি, WSCC, WDKD প্লাস WPKP। আমরা অবশ্যই প্লাসের কাজগুলো আগে করব না, আমরা আগে এই প্রতিটি গুণগুলো আগে করব, তারপরে চারটি গুণফলকে আমরা যোগ করব। সো আমরা যা যা ইনফরমেশন পেয়েছি এখানে আমরা বসিয়েছি, বসানোর পরে প্রতিটি গুণ করেছি, গুণ করে আমরা যোগ করেছি। আমার মনে হয় আমাদের এই ওয়ার্কের যে সিস্টেম আছে সেটা আমাদের ক্লিয়ার আছে। আমরা একটু আগেও বলেছি কিভাবে আমরা গুণ করেছি, কোথা থেকে এনেছি। সো এই গুণফলগুলোকে যখন আমরা যোগ করব, তখন আমাদের রেজাল্ট আসবে 0.09912 অথবা 9.912%, মানে পার্সেন্টে নিয়ে আসলে। সো এই হচ্ছে আমাদের ওয়ার্ক WACC
আশা করি তোমরা ক্লাসগুলো যদি ফলো করো তাহলে কস্ট অফ ক্যাপিটাল কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং তোমাদের কস্ট অফ ক্যাপিটাল আগেও করা ছিল। কারো যদি ডিটেলস আরেকটু বুঝতে চাও তাহলে ইন্টারমিডিয়েটের মূলধন ব্যয় যে অধ্যায়ে আমি আলোচনা করেছি, সেখানে তোমরা মূলধন ব্যয় অধ্যায়টি যদি সেখান থেকে দেখো তাহলে সেখানে খুব ছোট ছোট ডিটেলস গুলো আলোচনা হয়েছে, যেহেতু সেটা ইন্টারমিডিয়েটের জন্য ছিল। তো সেই ক্লাসগুলো একটু ফলো করলেও তোমাদের ক্লিয়ার হবে। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আর বাসায় যারা আছো তারা অবশ্যই অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।